স্যার দেখো, তরঙ্গ শব্দের প্রথম ক্লাসটা করছিলা? তুমি করছো? করো নাই? আমি প্রথম ক্লাসটা রেকর্ড করে নাই, ভুলে গেছিলাম। আচ্ছা, ভুলে যায় নাই মানে করি নাই। যা হোক, এখন সেকেন্ড ক্লাসটা একটু করে দেয়, যেহেতু অনেকে আসে নাই। দেখো, এই যে তরঙ্গ শব্দের কিছু বিষয় তো পড়ছি, এখন আজকে সরাসরি কি আমি তরঙ্গ থেকে চলে যাচ্ছি, বা তরঙ্গ কাকে বলে এই জায়গা থেকে চলে যাচ্ছি। দেখো, তরঙ্গ তো সবাই মোটামুটি দেখছো, মানে পানির তরঙ্গ কিন্তু সবাই দেখছো, হ্যাঁ? তো এখন এখানে কথা হচ্ছে, শব্দ তরঙ্গ তো আর চোখে দেখো নাই, হ্যাঁ? শব্দ যে তরঙ্গ আকারে সঞ্চালিত হয় এটা সত্য, কিন্তু তুমি হয়তো চোখে দেখো নাই। তারপর হচ্ছে আলোক তরঙ্গ, তুমি চোখে দেখো নাই, কিন্তু আলো কি তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। তো এখন কথা হচ্ছে, ওই যে পুকুরে একটা ঢিল ফেললে সেখানে কিন্তু কি একটা ঢেউয়ের উদ্ভব হয়, যেটাকে আমরা বেসিক্যালি কি বলি, তরঙ্গই বলি, হ্যাঁ? এখন ধরো আরো সুন্দর একটা তরঙ্গের কথা তোমাদেরকে বলি, তরঙ্গ সৃষ্টি যে হয় সেটা। তোমরা তোমার মায়ের শাড়ি কিংবা তোমরা যে শাড়ি পরো, সে শাড়ির এক প্রান্ত যে কোনো একজন ধরবা, একদম শেষ প্রান্ত আর একজন ধরবা। এবার সুন্দর করে যদি একটা কি উপর নিচ ঝাঁকি দাও, দেখবা খুব সুন্দর একটা তরঙ্গ কি সামনের দিকে কি হবে, অগ্রসর হবে বা সামনের দিকে যাবে। যেমন ধরো একটা বিষয় খেয়াল করো স্যার, ধরো এই যে এটা হচ্ছে তোমার মায়ের শাড়িটা, কেমন খুব সুন্দর সাদা শাড়ি না? এটা হচ্ছে লাল রং বেরঙের শাড়ি, কেমন দেখতে সাদা লাগতেছে। আচ্ছা, এখন ধরো এবার এই শাড়িতে তুমি এখানে কয়েকটা পয়েন্ট, 3টা পয়েন্ট নির্দিষ্ট করছো, বা 3টা কণা। তোমাদের যে শাড়ি সেটা অনেকগুলো বিন্দু 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 কণার সমষ্টি, একটা বিশাল শাড়ি, ঠিক কিনা? আচ্ছা, ধরো এরকম 3টা বিন্দু আছে, ঠিক আছে? এবার যে কোনো এই প্রান্তে একজন ধরছো, ওই প্রান্তে আরেকজন ধরছো, এটা ঝাঁকি দিছো। ঝাঁকি দেওয়ার সাথে সাথে তুমি দেখবা এই কণাগুলো একবার উপরে উঠবে, একবার কি নিচে নামবে। এবং কোন 3টা কণা? এই 3টা কণা, মানে জাস্ট বুঝার সুবিধার্থে দেওয়া, সেগুলো উপরে উঠবে, নিচে নামবে। আর তরঙ্গটা কোন দিকে যাবে? সামনের দিকে অগ্রসর হবে। তরঙ্গ যখন সামনের দিকে অগ্রসর হইল, তখন কি এই কণাগুলো কি সামনের দিকে অগ্রসর হবে কিনা, নাকি নিজ অবস্থানে থাকবে, নাকি এখান থেকে এভাবে ঢেউ দিতে দিতে ওই প্রান্তে চলে যাবে? এটা তো পসিবল না। তার মানে তুমি একটা বিষয় খেয়াল করো, তুমি তরঙ্গ সৃষ্টি করছো, বাট তরঙ্গের উপরস্থ যে কণা সেগুলো কিন্তু নিজ অবস্থানে ছিল, নিজ অবস্থানে থেকে একবার নিচে নামছে, একবার উপরে উঠছে, নিজে কিন্তু স্থানান্তরিত হয় নাই, অর্থাৎ নিজের অবস্থানের পরিবর্তন ঘটে নাই। তরঙ্গ বিষয়টাই হচ্ছে এমন, কণাগুলো নিজ অবস্থানে থেকে কাঁপতে থাকবে এবং এই কম্পনের কারণে একটা তরঙ্গ সৃষ্টি হবে, যে তরঙ্গটা আস্তে আস্তে কি সামনের দিকে অগ্রসর হবে। প্রত্যেকটা কণায় নিজ নিজ অবস্থানে থাকা প্রত্যেকটা কণায় কিন্তু উপরে নিচে কি হবে, কম্পিত হবে বা স্পন্দিত হবে, কিন্তু নিজেরা স্থায়ীভাবে তাদের অবস্থানের পরিবর্তন করবে না, যে অবস্থানে আছে সে অবস্থানেই থাকবে। তুমি তো এটা ক্লিয়ারলি দেখতেছো, এই যে তুমি উপরে একটা ঝাঁকি দিলা, কণাগুলো উপরে উঠলো, আবার কি নিচে নামলো প্রত্যেকটা ক্ষেত্রে, এবং তরঙ্গটা আস্তে আস্তে কি সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক না? সুন্দর করে। আচ্ছা, আরো কিছু কথা বলি। এবার দেখো, এই যে তরঙ্গটা সঞ্চালিত হলো, তরঙ্গটা একটা কঠিন মাধ্যমের সারি, একটা কঠিন মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হলো, ঠিক আছে? তো তরঙ্গ সঞ্চালনের জন্য কিছু তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, আবার কিছু তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে? তো যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার হয় সে তরঙ্গকে আমরা কি বলি, যান্ত্রিক তরঙ্গ। যে তরঙ্গগুলো সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় সে তরঙ্গকে আমরা কি বলি, যান্ত্রিক তরঙ্গ। যেমন শব্দ তরঙ্গ, ভূমিকম্প, এগুলো হচ্ছে কি ভূকম্পনের কারণে একটা তরঙ্গের সৃষ্টি হয় না, পৃথিবী কাঁপে না, একটা তরঙ্গের সৃষ্টি হয়, সেটার জন্য কি লাগে না, সেটার জন্য কি দরকার হয়, মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে কিছু তরঙ্গ সঞ্চালনের জন্য অবশ্যই মাধ্যমের প্রয়োজন হয়, সেগুলোকে আমরা কি তরঙ্গ বলি, যান্ত্রিক তরঙ্গ বলি, ঠিক আছে? আর যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না সে তরঙ্গকে আমরা বলি তাড়িত চৌম্বক তরঙ্গ। কি তরঙ্গ?
তাড়িৎ চৌম্বক তরঙ্গ কোনগুলো? যেমন আলোক তরঙ্গ, গামা রশ্মি, এগুলো হচ্ছে কি অবলোহিত তরঙ্গ, এগুলো হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এই তরঙ্গগুলো সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন পৃথিবী কোথা থেকে আলো পায়? সূর্য থেকে আলো পায়। তো সূর্য থেকে যে আলো আসে সেটা একটা তাড়িৎ চৌম্বক তরঙ্গ। সেই তরঙ্গ প্রাথমিকভাবে কিছু দূরত্ব শূন্য মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, কারণ তোমরা জানো পৃথিবীর বায়ুমণ্ডলের পরে আর কোনো কি নাই, মাধ্যম কিন্তু নাই, কোনো পদার্থই সেখানে নাই। সেটাকে আমরা কি বলি? শূন্য মাধ্যম বলি। তো সূর্য থেকে আলো শূন্য মাধ্যমের মধ্য দিয়ে আসতেছে না, শূন্য মাধ্যমের মধ্য দিয়ে এসে তারপর পৃথিবীতে প্রবেশ করে। পৃথিবীতে যদিও বা কি থাকে, মাধ্যম আছে। পৃথিবীর কোন মাধ্যমের মধ্য দিয়ে আলো আসে? বায়ু মাধ্যমের মধ্য দিয়ে। ইয়েস অর নো? পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতেছে না, বায়ু মাধ্যমের মধ্য দিয়ে সে প্রবেশ করে। এখন আমার কথা হচ্ছে যে তরঙ্গ সঞ্চালনের জন্য, তাইলে আলো কিন্তু মাধ্যম ছাড়াই কি সঞ্চালিত হচ্ছে, শূন্য মাধ্যমের মধ্য দিয়ে আসতেছে। তাহলে যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না সেটাকে আমরা কি বলি? তাড়িত চৌম্বক তরঙ্গ। কথা বুঝা গেছে? তাহলে আমি কয়টা কথা বললাম? প্রথমে বললাম জড় মাধ্যম। জড় মাধ্যমের কথা বলছি। জড় মাধ্যম কোনগুলো? জড় মাধ্যম হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয়। এই তিনটা মাধ্যম হচ্ছে কি মাধ্যম? জড় মাধ্যম। যে তরঙ্গ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন পড়ে সেগুলো হচ্ছে কি যান্ত্রিক তরঙ্গ। যে তরঙ্গ সঞ্চালনের জন্য কি মাধ্যমের প্রয়োজন পড়ে? জড় মাধ্যমের প্রয়োজন পড়ে, সেগুলো হচ্ছে কি তরঙ্গ? যান্ত্রিক তরঙ্গ। কারা? শব্দ তরঙ্গ, ভূকম্পনের তরঙ্গ, এগুলো হচ্ছে কি তরঙ্গ? যান্ত্রিক তরঙ্গ। আর তাড়িৎ চৌম্বক তরঙ্গ কোনটা? যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না সেটা হচ্ছে কি তাড়িৎ চৌম্বক তরঙ্গ। কোনটা? ওই যে আলোক তরঙ্গ, গামা রশ্মি, অবলোহিত তরঙ্গ, এগুলো হচ্ছে কি কি তরঙ্গ? তাড়িত চৌম্বক তরঙ্গ। এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার তাড়িত চৌম্বক তরঙ্গ আবার কি? দেখো, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে পর্যায়ভিত্তিক আন্দোলনের ফলে কম্পন। দেখো, কম্পন কিন্তু একটা পর্যায়ভিত্তিক আন্দোলন। কম্পন কি ধরনের আন্দোলন? পর্যায়ভিত্তিক আন্দোলন। আমরা পর্যায়ভিত্তিক গতি কাকে বলে বা পর্যায়বৃত্ত গতি কাকে বলে পড়ছি। তাহলে কম্পন একটা পর্যায়ভিত্তিক আন্দোলন। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পর্যায়ভিত্তিক আন্দোলনের ফলে যে নতুন তরঙ্গের উদ্ভব হয় সেই তরঙ্গটাকে আমরা কি বলি? তাড়িত চৌম্বক তরঙ্গ। তাহলে কি বললাম? কি বলছি বলো? তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পর্যায়ভিত্তিক আন্দোলনের ফলে যে তরঙ্গের উদ্ভব হয় তাকে আমরা কি বলি? তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তাহলে আমরা কি কি পড়লাম যে এখন তরঙ্গ কাকে বলে কিন্তু এখনো পড়ি নাই। তো তরঙ্গ কাকে বলে পড়ার আগে কি এগুলো লিখে দিব নাকি পরে লিখে দিব? পরে লিখে দেই। হ্যাঁ, তাহলে প্রথমে লিখো তরঙ্গ কাকে বলে। তোমাদের কারো কাছে বই আছে কিনা? আমাকে দাও তো স্যার একটু। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপারা এবং দাদারা লিখেন তরঙ্গ। দেখো, যে পর্যায়ভিত্তিক আন্দোলন বা যে পর্যায়বৃত্ত আন্দোলন, যে পর্যায়বৃত্ত আন্দোলন, যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে, যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে
অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে। কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না। কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না। তাকে তরঙ্গ বলে। হ্যাঁ, স্থানান্তরিত হয় না। এই পড়তেছো ভালো করে? তুমি কিন্তু আমাকে বলছো কি রেজাল্টের কি হবে? আসার পরে পড়বো যে, দেখছো কি অবস্থা। দেখা যাক, আমি জিজ্ঞেস করবো তো, সবার আগে তোমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো স্যার রেজাল্ট কেমন আছে। ফোন ধরবো না, তোমার মাকে দিব, বাবাকে দিব। বাহাল তো আমার দেখা হয় দিয়ে যাওয়ার সময়। আচ্ছা, এরপরে স্যার, হ্যাঁ স্যার, এবার দেখো, এখন এখানে দুইটা বিষয় আছে। দুইটা বিষয়ের প্রত্যেকটা বিষয় আমরা মনে হয় ব্যাখ্যা করছি। যেমন জড় মাধ্যম, যে পর্যায়ভিত্তিক আন্দোলন। পর্যায়ভিত্তিক কেন বলছে? কারণ তোমাদেরকে কিছুক্ষণ আগে যে শাড়িটাকে বললাম যে এভাবে তুলো, তখন কণাগুলো কি একবার উপরে উঠে একবার নিচে নামে, একবার উপরে উঠে একবার নিচে নামে। এই যে উপরে ওঠা বা নিচে নামা, এটা কিন্তু একটা কম্পন বা স্পন্দন। কম্পন বা স্পন্দন হচ্ছে কি ধরনের গতি? পর্যায়ভিত্তিক গতি। তো এই কারণে বলছে যে পর্যায়বৃত্ত আন্দোলন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে কি করে? শক্তি সঞ্চালন করে। তাহলে জড় মাধ্যম কি? জড় মাধ্যম কি? কঠিন, তরল এবং বায়বীয় মাধ্যমগুলোকে আমরা কি বলি? জড় মাধ্যম। তাহলে জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে কি করে? শক্তি সঞ্চালন করে। শক্তি সঞ্চালন করে বিষয়টা কি? তরঙ্গ তো অবশ্যই কি করে? শক্তি সঞ্চালন করে। এটা তোমরা ভালোভাবে খেয়াল করছো কক্সবাজার গিয়ে, যারা পানিতে দাপাদাপি করছো, বড় বড় ঢেউ এসে যখন তোমাদেরকে ধাক্কা দিচ্ছে, তোমরা উল্টাই ওদিকে পড়ে গেছো। হ্যাঁ, ছোটবেলায় ডুবে গেছো। এখন এই যে তরঙ্গ তোমাকে যে ধাক্কা দিচ্ছে, এই ধাক্কাটা একটা শক্তি না, এনার্জি না? তোমাকে যদি শক্তি প্রয়োগ না করতো, তুমি কি পড়ে যেতে, ব্যথা পেতে, ধাক্কা খেতে? তাহলে এই যে বিষয়টা, তাহলে তরঙ্গ কি করতেছে? শক্তি সঞ্চালন করতেছে। আরো ভালোভাবে তরঙ্গের শক্তি উপলব্ধি করা যায় সুনামির সময়। ঠিক আছে, সুনামি যখন হয় তখন সব দিক তরঙ্গের শক্তিতে কি ভেসে যায়। এরপরে আরো একটা, যেমন শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ কিন্তু মারাত্মক ভয়ঙ্কর। যেমন তোমার সামনে যদি আমি একটা বোম ফুটাই দেই এবং প্রচন্ড শক্তি হয়, প্রচন্ড শব্দ হয়, তখন কিন্তু তোমার কানের পর্দা ফেটে যাবে। দেখো, ওই আয় হতা হচ্ছে, বললাম যে যদি একটা বোম ফুটাই দেই, তখন প্রচন্ড জোরে কি শব্দ উৎপন্ন হবে, এবং সেই শব্দ তরঙ্গ কার মধ্য দিয়ে? বায়ু মাধ্যমের মধ্য দিয়ে তোমার কানের ভেতরে ঢুকবে, কানের পর্দাকে সজোরে আঘাত করবে, কানের পর্দা ফেটে চৌচির হবে। এখন তারপর তুমি আর কোনো কিছু শুনবা না। এই যে আমি কথা বলতেছি এত সুন্দর করে, আমার কথা কি সুন্দর করে বলে আর দৃষ্টি করে বলে কথা শুনবা? শুনবা না তো। তো কথা হচ্ছে যে তোমার কানের পর্দা ফাটলো কেন? বা অনেক সময় শব্দের তীব্রতা এত বেশি হয় যে উড়ে গিয়ে দেখবা যে কি আরেকজন ঘরের উপর গিয়ে পড়ছো। খুব জোরে বোম ব্লাস্ট হলে এই ধরনের ঘটনাগুলো ঘটে। তার মানে তরঙ্গ কি করে? শক্তি সঞ্চালন করে, এবং মাধ্যমের কণাগুলোকে কি করে না? স্থায়ীভাবে স্থানান্তর করে না। এটাই হচ্ছে মূল বিষয়। এরপরে আমরা আরেকটা বিষয় লিখব, উদাহরণ দেখার দরকার আছে। তোমরা তো উদাহরণ বুঝতেই পারতেছো, শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ, এগুলাই। ঠিক আছে না? এরপরে লিখো যান্ত্রিক তরঙ্গ। যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, সুন্দর করে লিখো, যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়,
তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। যেমন শব্দ তরঙ্গ, তারপর আর কি কি বলছিলাম স্যার? ভূকম্পনের তরঙ্গ, তারপরে কি পানির তরঙ্গ আর কি। হ্যাঁ, পানির তরঙ্গ। এরপরে তাড়িৎ চৌম্বক তরঙ্গ লিখো। যে তরঙ্গ সঞ্চালনের জন্য তাড়িৎ চৌম্বক তরঙ্গ, যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এবার লিখো তাড়িৎ চৌম্বক তরঙ্গ, আলাদাভাবে লিখো তাড়িৎ চৌম্বক তরঙ্গ। যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না যেমন আলোক তরঙ্গ, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাকে তাড়িৎ চৌম্বক তরঙ্গ বলে। লিখছো? যেমন আলোক তরঙ্গ লিখো, গামা রশ্মি, মাইক্রোওয়েভ তরঙ্গ, আলোক তরঙ্গ, গামা রশ্মি। আলোক রশ্মি মানে কি? তাড়িৎ চৌম্বক তরঙ্গ। যে কোনো আলোক রশ্মি কি তরঙ্গ? তাড়িৎ চৌম্বক তরঙ্গ। গামা রশ্মি, তারপর মাইক্রোওয়েভ তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ ইত্যাদি। দেখিও এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসবে, আমি কিন্তু লিখে দিচ্ছি সবগুলো একসাথে। হ্যাঁ, আচ্ছা, এবার মাইক্রোওয়েভ তরঙ্গ ইত্যাদি কি? ওইটাও তো তরঙ্গ। আচ্ছা, এবার একটা বিষয় লিখো স্যার, যেমন অনেকেই তাড়িৎ চৌম্বক তরঙ্গ কাকে বলে যদি আসে, লিখো তাড়িৎ চৌম্বক তরঙ্গ। সংজ্ঞা লিখছো? আচ্ছা, আরো একটা সংজ্ঞা লিখো তাড়িৎ চৌম্বক তরঙ্গের। তাড়িৎ চৌম্বক তরঙ্গ কিভাবে উদ্ভব হয় সেটাই বলতেছি। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের লিখো না, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পর্যায়ভিত্তিক আন্দোলনের ফলে। আন্দোলন মানে কি বলতো? আন্দোলন মানে কি ওই কোটা আন্দোলন? নো, আন্দোলন মানে কি তাহলে? কম্পন, মুভমেন্ট। কেমন? কম্পন। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পর্যায়ভিত্তিক আন্দোলনের ফলে যে তরঙ্গের উদ্ভব হয় সেটাই হলো
তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পর্যায়ভিত্তিক আন্দোলনের ফলে, আমাকে দেখা যাচ্ছে? ওয়াও, না একজন গুরুত্ব দিচ্ছে তো। উমাধর একে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো তোমাকে কে ফাবিহার তৃষ্ণা হ্যালো জানাইছে, হ্যাঁ, আর হা করে তাকায় আছো ইন্দিলা। আচ্ছা কি বললাম স্যার? তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পর্যায়ভিত্তিক আন্দোলনের ফলে যে তরঙ্গের উদ্ভব হয়। তোরা কি আমার কথাগুলো একটা একটা করে শুনিস, যে মানে একটা একটা শব্দ শুনিস? পুরো সেন্টেন্সটা আমি কয়বার বললাম? উদ্ভব হয়, তারপরে বসে আছিস যে লিখ, তাকে তাড়িৎ-চুম্বক তরঙ্গ বলে। লিখছ? শেষ। এবার আমরা কিছু বিষয় লিখবো, কেমন? তরঙ্গের বৈশিষ্ট্য, এটা পরীক্ষায় আসতে পারে সংক্ষিপ্ততে। তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের বৈশিষ্ট্যগুলো একটু লিখো। হ্যাঁ, এটা কি আবার? ওটা তো আমার ইচ্ছা, তোমার তো ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ওটাও তো আমার ইচ্ছা। প্রিপারেশন নিয়ে আসো। তুমি স্টুডেন্ট, তোমার উচিত যে তোমার সবকিছু নিয়ে কি থাকা, প্রিপেয়ার থাকা। স্যার লিখো। হ্যাঁ লিখো, তরঙ্গের বৈশিষ্ট্য। 1 নাম্বার, মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে, মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়। মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়, কিন্তু কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না। কিন্তু কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না। লিখছ? একটু আস্তে আস্তে ফাস্ট হয়ে যাবে, টেনশন করিস না, সময় লাগবে মাসখানেক। হ্যাঁ, তো দুলাভাইকে বলবে যে আমার মাসখানেক সময় লাগবে, আমি আস্তে আস্তে স্যারের সাথে একটু কি অভ্যস্ত হই। স্যারের যে কথাগুলো বলো, ওই কথাগুলো কিছু আমার মাথার উপর দিয়ে যায়, কিছু মাঝখান দিয়ে যায়, কিছু কানের ভেতর দিয়ে যায়। পুরোপুরি কানের ভিতর দিয়ে যেতে কিছুদিন সময় লাগবে। হ্যাঁ আচ্ছা স্যার শোনো, এরপরে 2 নাম্বার, 2 নাম্বার, যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। মাধ্যমের প্রয়োজন হয়। দেখ, এই যে আমি এতক্ষণ ধরে অনেক কিছু পড়াইছি, দেখি তোমাদের দুজন বলো তো যান্ত্রিক তরঙ্গের 2টা উদাহরণ দাও, দেখি মনে আছে কিনা। যেমন শব্দ তরঙ্গ, পানির তরঙ্গ, তারপরে আরেকটা কি দিছিলাম, ভূকম্পের তরঙ্গ। এগুলোর জন্য তো মাধ্যমের দরকার হচ্ছে, দেখছো? এরপরে 3 নাম্বার, তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে। তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে।
তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে। 4 নাম্বার, তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। লিখছ? 5 নাম্বার, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতি বলতে কি বোঝানো হচ্ছে? মাধ্যমটা কি ধরনের সেটা বোঝানো হচ্ছে। মাধ্যমটা কি কঠিন মাধ্যম, তরল মাধ্যম নাকি বায়বীয় মাধ্যম, এই বিষয়টা বোঝানো হচ্ছে। কেমন? এরপরে 5 নাম্বার, তরঙ্গের প্রতিফলন, তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন ঘটে। তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন ঘটে। দেখো প্রতিফলন মানে কি, তোমরা কিন্তু আলোর প্রতিফলন পড়ছো, তার মানে আলো তো তরঙ্গ, তো আলো যেহেতু তরঙ্গ তার মানে তরঙ্গের কি হচ্ছে? প্রতিফলন হচ্ছে। তারপর তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে আলোর প্রতিসরণ। আলো যেহেতু তরঙ্গ তার মানে আলোর প্রতিসরণও হচ্ছে, তার মানে তরঙ্গের প্রতিসরণ হচ্ছে। আলোর প্রতিসরণ হওয়া মানে কি? তরঙ্গের প্রতিসরণ হওয়া। আলোর প্রতিফলন হওয়া মানে কি? তরঙ্গের প্রতিফলন হওয়া। তার মানে তরঙ্গের কি? প্রতিফলন ঘটে, প্রতিসরণ ঘটে। আরেকটা কি? উপরিপাতন, অর্থাৎ একটা তরঙ্গ আর একটা তরঙ্গের উপর উপরিপাতিত হতে পারে, একটা আরেকটার উপর পড়তে পারে। যেমন কক্সবাজারে তোমরা যখন দাঁড়ায় থাকো, দূর থেকে ঢেউগুলো দেখো, দেখবা একটা ঢেউ ধরো সামনের দিকে অগ্রসর হচ্ছে, পেছন থেকে আরেকটা ঢেউ যদি এসে তার উপর পড়ে, তখন কিন্তু একটা কি বড় ঢেউয়ের কি হয়? সৃষ্টি হয়। একই অভিমুখে যখন একাধিক তরঙ্গ একে অপরের উপর আপতিত হয়, তখন দুইটা তরঙ্গ মিলে কিন্তু একটা বড় তরঙ্গের সৃষ্টি হয়। আমার কথাটা কি বুঝা গেছে? কথাটা বুঝতে পারছো? আচ্ছা যাক, তাহলে তরঙ্গের কি হলো? প্রতিফলন হলো, প্রতিসরণ হলো, উপরিপাতন হলো, শেষ তরঙ্গের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে এখন তোমাদেরকে ছোট্ট একটা বিষয় আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করি, দেখা যাক। আসো, তোমাদের বইতে সুন্দর একটা চিত্র দিছে, হ্যাঁ? আচ্ছা, এই চিত্রটা আমরা একটু আমাদের আগের বিষয়ে যাই। স্যার এখানে দেখো, হ্যাঁ এবার এখানে তোমাদেরকে একটা বিষয় বুঝাই। দেখো, ধরো এটা একটা স্প্রিং, কেমন? একটা স্প্রিং, স্প্রিং এর মধ্যেও কিন্তু তরঙ্গ সৃষ্টি হয়, ঠিক না? আমরা দড়ির মধ্যেও কিন্তু একটা কি তরঙ্গ সৃষ্টি করতে পারি। একটা দড়িকে এভাবে কি মানে হাতটা উপর নিচ করলেই, হাতটা উপর নিচ করলেই কি তরঙ্গ কি হয়? সামনে থেকে তরঙ্গ সামনের দিকে কি হয়? অগ্রসর হয়, ঠিক না? আচ্ছা এবার এখানে দেখো, এটা কি স্প্রিং। ধরো এই স্প্রিং এর সাথে একটা কি ছোট্ট একটা গোলাকার, দেখো এই যে এটা একটা স্প্রিং, কেমন? এই স্প্রিং এর সাথে একটা কি একটা বস্তু আমরা কি করে দিলাম? যুক্ত করে দিলাম। এখন ধরো এই বস্তুটাকে যদি আমি একটু টেনে কিছু দূর নিচে নামাই, ধরো আমি এখান থেকে বস্তুটাকে টেনে ভিন্ন কালি দেই, এখান থেকে এই বস্তুটাকে টেনে এতটুকু পর্যন্ত নামালাম, কেমন?
যতটুকু আমি নামাবো ঠিক সেটাকে আমরা বলি বিস্তার। কি বলি? বিস্তার। ধরো সর্বোচ্চ আমি এ দূরত্ব পর্যন্ত নামালাম, কেমন? আচ্ছা, নামানোর পরে কি করব সেটা কিছুক্ষণ পরে বলছি, তার আগে দেখো এটা হচ্ছে আমার কি অক্ষ? এক্স অক্ষ। এটা হচ্ছে আমার কি অক্ষ? ওয়াই অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর আমরা টাইম নিলাম বা সময়, আর ওয়াই অক্ষ বরাবর নিলাম কি? বিস্তার। তরঙ্গের কি? তরঙ্গের বিস্তার। বিস্তার কাকে বলে, কি জিনিস, এগুলো আমরা অবশ্যই পড়বো, কেমন? সুন্দর করে আমি লিখে দিব সবগুলো। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? এ দ্বারা প্রকাশ করছি না? এবার একটা বিষয় দেখো, ধরো এখান থেকে এতটুকু পর্যন্ত তরঙ্গের বিস্তার এ, আর নিচে হচ্ছে ঠিক সেম দূরত্ব, বিস্তার হচ্ছে কি? এ, উপরে নিচে, কেমন? এবার এই জায়গাটাই দেখো, ধরো আমি এই বস্তুটাকে টেনে নিচে নামালাম নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, হ্যাঁ, নিচে নামালাম, এতটুকু পর্যন্ত ছিল তার সাম্যাবস্থা, জেনারেল অবস্থা, হ্যাঁ, টেনে নিচে নামালাম কত দূরত্ব? এ দূরত্ব পর্যন্ত। প্রাথমিকভাবে সে কি অবস্থায় ছিল? সাম্যাবস্থায় ছিল, ঠিক আছে? যখন টেনে নিচে নামাবো, তারপর যদি আমি ছেড়ে দেই, ধরো ও 5 সেন্টিমিটার নিচে নামছে, আমি ছেড়ে দেওয়ার সাথে সাথে সে কোথায় উঠবে? উপরের দিকে উঠবে না? যখন সে উপরের দিকে উঠবে তখন কিন্তু সে উপরের দিকেও সাম্যাবস্থার পরে উপরের দিকেও কত সেন্টিমিটার উঠবে? 5 সেন্টিমিটার। নিচে যতটুকু নামবে সাম্যাবস্থার উপরেও ঠিক কি ততটুকুই উপরে উঠবে, ঠিক আছে? এভাবে সে উপর নিচ কি হতে থাকবে? স্পন্দিত বা কম্পিত হতে থাকবে, স্পন্দিত বা কম্পিত হতে থাকবে। তোমাকে আমি কোয়েশ্চেন করবো কিছুক্ষণ পরে, স্পন্দিত বা কম্পিত হতে থাকবে, ঠিক আছে? তো কম্পিত হতে হতে আস্তে আস্তে বিস্তার কমতে থাকে, কমতে 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 আবার সে কি সাম্যাবস্থায় ফিরে আসে। জাস্ট খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করবো, মাত্র 2টা মিনিট। টেনে নামালাম কতটুকু? প্রথমে সাম্যাবস্থায় ছিল, তার মানে তার অবস্থান ছিল সাম্যাবস্থায়, অর্থাৎ 0। এখন তার কোনো কি অবস্থানের পরিবর্তন নাই। টেনে আমি কতটুকু নামালাম? এ পর্যন্ত। কতটুকু নামালাম? এ পর্যন্ত। ধরো তো আমি যে টেনে ওকে নামাবো, আমার তো কিছুক্ষণ সময় লাগবে, সামান্য কিছু সময় লাগবে না? ধরো কিছু সময় পরে তাকে আমি কতটুকু পর্যন্ত নামাইতে পারলাম? কতটুকু নামাইতে পারলাম? এ পর্যন্ত নামাইতে পারলাম, ঠিক আছে? আমি যে এখান থেকে ওকে টেনে নামাবো কিংবা ছেড়ে দেওয়ার পরে যদি ও নামে বা উঠে, কিছু সময় লাগে না? নাকি লাগে না? তো আমি টেনে নামাতেও তো আমার কিছু সময় লাগবে। কতটুকু নামাইছে? তাহলে কিছু সময় অতিবাহিত হলো, তারপর সে কতটুকু নামলো? এই দূরত্ব পর্যন্ত। খুব খেয়াল করবা। এরপরে ধরো এই দূরত্ব পর্যন্ত সে নেমে আসছে, আমি টেনে নামাইছি, এটা এখানে দেখাইছি, এই দূরত্ব পর্যন্ত নামছে, ঠিক আছে? স্প্রিংটাকে টেনে নামাইছে কতটুকু? এই দূরত্ব পর্যন্ত। এরপর আমি যদি তাকে ছেড়ে দেই, ছেড়ে দিলে সে কি করবে? উপরের দিকে উঠবে, ইয়েস অর নো? সে যখন উপরের দিকে উঠবে সে একটা সময় সাম্যাবস্থান ক্রস করে যাবে না? সাম্যের অবস্থান যেখানে ছিল সেটা ক্রস করে উপরের দিকে উঠবে না? ধরো সে কিছু সময় পরে, আর সামান্য কিছু সময় পরে সে কোথায় গেল? সাম্যাবস্থানে আসলো, ইয়েস অর নো? সাম্যাবস্থানতে আসছে, থেমে থাকবে না, উপরে উঠবে না? প্রথমে কোথায় আসছে? সাম্যাবস্থানে, তার মানে এক্স অক্ষের উপরে। এরপরে সে আবার কোথায় উঠবে? সাম্যাবস্থান ক্রস করে কোথায় উঠবে? উপরে উঠবে, ইয়েস অর নো? তাহলে সে ধরো কিছু সময় পরে আবার কতটুকু উপরে উঠবে? সে এ পর্যন্ত উপরে উঠবে। এদিকে দেখো আমি কিছু দূর পরে দিছি কেন বিন্দুটা? কারণ কিছু সময় অতিবাহিত হচ্ছে, তারপরে সে কি উপরের দিকে একদম সর্বোচ্চ উচ্চতায় উঠছে, ঠিক আছে? সর্বোচ্চ উচ্চতায় পরে সে থেমে যাবে নাকি আবার নিচের দিকে নামতে থাকবে? ধরো আবার যখন সে নিচের দিকে নামবে, প্রথমে সে কাকে ক্রস করবে? তার আগের অবস্থানকে ক্রস করে কি নিচে যাবে। তো আগের অবস্থানকে ক্রস করে যাওয়া মানে কিছু সময় পর সে আবার কি সাম্যাবস্থায় আসা, মানে এক্স অক্ষের উপরে। তারপর আবার সে কি নিচে নামবে, ইয়েস অর নো? আর কিছু সময় পরে আবার নিচে এই দূরত্ব নামবে ধরো। আচ্ছা, এটা না দিই, এটা দেওয়ার দরকার নেই। তারপরে আবার সে ওঠানামা করতে থাকবে না? তাহলে এখন বিষয়টা একটু দেখো তো কিরকম হইলো ওই ঘটনাটা। একটা সুন্দর তরঙ্গ সৃষ্টি হলো না? হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার একটা কি তরঙ্গ, যার বিস্তার কত? নিচের দিকেও এ, উপরের দিকেও কত? এ, ঠিক আছে? তো এখানে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদ, অনেক কথা আছে, আমরা নেক্সট ক্লাসে এগুলো বলবো। তার আগে তরঙ্গ সংক্রান্ত কিছু কি লিখে দিব? সংজ্ঞা লিখে দিব। হ্যাঁ,
অবশ্যই। এগুলা বুঝছো? এটা বুঝছো কি? ও, এটা বুঝছো কিনা বলো? এটা সুন্দর জিনিস না? সেটাই। আচ্ছা, এবার এবার একটা কথা বলি, বলো তো, একটা কোয়েশ্চেন করি। তরঙ্গ কোন মাধ্যমের মধ্য দিয়ে দ্রুত চলে? বায়ু, তরল না কঠিন? আচ্ছা, স্বাভাবিক দৃষ্টিতে তোমাদের কাছে মনে হতে পারে বায়ু মাধ্যমের মধ্য দিয়ে শব্দ সবচেয়ে দ্রুত বেগে চলে, কিন্তু আসলে কথাটা সত্য না। ধরো একদিন তৃষ্ণা ঢাকা যাবে, হ্যাঁ, তৃষ্ণা ঢাকা যাচ্ছে, কি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবে অথবা বুয়েটে পরীক্ষা দিবে, যে কোনো একটা জায়গায়, হ্যাঁ। তো সাথে ঢাকা যাচ্ছে আমাদের কি, তোমার নাম কি? হ্যাঁ, তনয়। ধরো তনয়ও কি ঢাকা যাবে। এখন তনয় স্টেশনে গেছে, তৃষ্ণাও কি স্টেশনে গেছে। দুজনেই কি, ও ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবে, ও পরীক্ষা দিবে। এখন ও সায়েন্সের স্টুডেন্ট ধরো, আর ও ধরো কমার্স নিচ্ছে, কমার্সের স্টুডেন্ট। এখন তনয় ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে আছে, ও যে কোনো একটা ভার্সিটিতে পরীক্ষা দিতে আছে। তৃষ্ণা খুব পড়ালেখা করছে, এখনো ট্রেন আসতেছে না, ট্রেন আসার সময় পার হয়ে গেছে, ট্রেন এখনো আসতেছে না। ও খুব টেনশনে পড়ে গেছে, কি করবে কি করবে, মানে প্রচুর টেনশনে আছে। ওখান থেকে সে খেয়াল করতেছে, ওবু কি মেয়েটা না আমাদের সাথে পড়তো, যে ও তো চেনা চেনা লাগতেছে, রনি স্যারের ওখানে দেখছে মনে হয়, মানে এরকম সে চিন্তা ভাবনা করতেছে। দেখতেছে মেয়েটা কি কিছুক্ষণ পর পর ট্রেনের যে বিট, ট্রেন যেটার উপর দিয়ে চলে, লোহার বিট আছে না, সে কিছুক্ষণ পর পর তৃষ্ণা গিয়ে কি কান দিয়ে কি কি জানি শুনতেছে, ঠিক আছে, ওই বিটের মধ্যে কান দিয়ে কিছু একটা শুনতেছে। এখন এর তো মাথা খারাপ, কিরে ভাই মেয়েটা তো খুব ভালো স্টুডেন্ট ছিল, হঠাৎ পাগল পাগল হয়ে গেছে নাকি, মানসিক রোগী, কি অবস্থা করতেছে, পায়চারি করতেছে, আর কতক্ষণ পর পর কি রেল বিটের এখানে কান দিয়ে কি জানি শুনতেছে। এখন ধরো সে তো কমার্সের স্টুডেন্ট, তার এই বিষয় নিয়ে কোনো জ্ঞান নাই। এই ভদ্রলোক আসলে কি করতেছিল, এ এ আসলে ট্রেন আসতেছে কিনা এই বিষয়টা জানার চেষ্টা করতেছিল। তো কিভাবে জানছিল সে, সে হঠাৎ করেও খেয়াল করছে যে কান দিয়ে তৃষ্ণা লাফাই উঠছে, খুশি হয়ে গেছে, মা হ্যাঁ ও তো কি যে খিরে তো পুরো পাগল হয়ে গেছে, এতক্ষণ হাসে নাই আবার এখন হাসতেছে, কি আজব অবস্থা। হ্যাঁ, তৃষ্ণা হেসে উঠছে কেন, সে ট্রেন আসার যে ঝকঝক সাউন্ডটা কোথায় পাইছে, বিটের মধ্যে শোনা যাচ্ছে, কিন্তু বাতাসে কোনো কি ট্রেন আসার সাউন্ড শোনা যাচ্ছে না, কিন্তু রেল বিটের মধ্যে শোনা যাচ্ছে। এটা থেকে সে বুঝে গেছে না ট্রেন আসতেছে, ও আমি ঠিক টাইমে পৌঁছাতে পারবো। তো কেমনে, কারণ হচ্ছে কঠিন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ বায়ু মাধ্যমের চেয়ে কি দ্রুত বেগে চলে, যে কারণে ট্রেনকে তুমি চোখে দেখতেছো না, অনেক দূরে আছে, কিন্তু সাউন্ড কোথায় শোনা যাচ্ছে, রেল বিটে শোনা যাচ্ছে, বাট কি বায়ুতে শোনা যাচ্ছে না। কথাটা বুঝতে পারছো? এটাই হচ্ছে ঘটনা। আসলে তৃষ্ণা পাগল হয় নাই, আমাদের বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ, আচ্ছা যা হোক, তাহলে এটা একটা বিষয়। তাহলে তোমাদেরকে কি বললাম, সবচেয়ে বেশি বেগে চলে কঠিন মাধ্যমে, তারপর চলে বায়ুীয় তারপর চলে তরল মাধ্যমে, তারপরে সবচেয়ে কম বেগে চলে কোথায়, বায়ু মাধ্যমে। তাহলে বায়ু মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম। নেক্সট, এরপরে তরঙ্গ সংক্রান্ত কয়েকটা রাশির সংজ্ঞা দিয়ে, দুইটা মনে হয় সম্ভবত, দুইটা সংজ্ঞা দিলে আমাদের মোটামুটি কাজ শেষ। আসো প্রথমে যেটা, তোমরা লিখো, হেডলাইন দাও, তরঙ্গ সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা, তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটি সংজ্ঞা। তরঙ্গ সংক্রান্ত বা তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটি সংজ্ঞা। ওই অ্যাঙ্গিলা হরজ তোরা দেখো, আমার যে কষ্ট লাগতেছে খালি খালি জায়গা দেখে। লিখো। আচ্ছা এবার লিখো, কি জানি লিখবা প্রথমে, পূর্ণ স্পন্দন। ঐন্দিলা লিখো, আফরাদ এখনো হুদাই হাসতেছে, কোনো কাম ছাড়া। লিখো পূর্ণ স্পন্দন। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা। মানহা কেমন আছো? তরঙ্গ
প্রথম সংজ্ঞাটা হচ্ছে পূর্ণ স্পন্দন। স্যার প্রথম সংজ্ঞাটা হচ্ছে পূর্ণ স্পন্দন, কেমন? পূর্ণ স্পন্দন, পূর্ণ স্পন্দন দেখো, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা, তরঙ্গ সঞ্চালনকারী, সঞ্চালন মানে তো বুঝো এগিয়ে নিয়ে যাওয়া, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে, কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা কোনো বিন্দু থেকে কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার একই দিক থেকে, আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে, আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে, আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে কি বলে? পূর্ণ স্পন্দন বলে। এই দেখো ধরো একটা কণা উপরে উঠলো, নিচে নামলো, আবার কি আগের জায়গায় ফিরে আসলো, এটা একটা কি পূর্ণ স্পন্দন। দেখো উপরে উঠলো, নিচে নামলো, আবার আগের জায়গায় ফিরে আসলো, একটা পূর্ণ স্পন্দন। আবার একই দিক থেকে উপরে উঠলো, নিচে নামলো, আবার ফিরে আসলো, আরেকটা পূর্ণ স্পন্দন। আবার একই দিক থেকে উপরে উঠলো, নিচে নামলো, আবার আগের জায়গায় ফিরে আসলো, আরেকটা পূর্ণ স্পন্দন। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা কথা বলি, এই যে এখান থেকে এখানে গেল, নিচে নামলো, আবার আগের জায়গায় ফিরে আসলো, এই একটা পূর্ণ স্পন্দন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। লিখো পর্যায়কাল। পর্যায়কাল বা দোলনকাল, পর্যায়কাল বা দোলনকাল। দেখো আমার কিন্তু সিলেবাস শেষ করতে অনেক সময় লাগে, এটা তোমরা সবাই জানো। এই যে আমাকে সকালবেলা বলতেছিল, আমি সকালবেলা জিজ্ঞেস করছি যে আমি কি সংজ্ঞাগুলো লিখে দিব নাকি আমি মুখে মুখে বলে চলে যাব। যদি আমি মুখে মুখে বলে চলে যেতাম তাহলে আমার এতক্ষণে কি অনেক দূর কি শেষ হয়ে যেত, কিন্তু আমি জানি আমি মুখে মুখে বলে চলে গেলে তোমরা কিছুক্ষণ পরে গিয়ে সেগুলো কি খাই ফেলবা বা ভুলে যাবা, কিংবা বই থেকে খুঁজে বের করাও টাফ, কারণ তোমাদের বইতে সিরিয়ালি এগুলো লেখা নাই, ঠিক কিনা? কিন্তু যদি না বলে চলে যায় তাহলে আমার জন্য একটা সুবিধা আছে, আমি সিলেবাস শেষ করে খুব গর্বের সহিত বলতে পারবো আমি শেষ করে ফেলছি। আবার অনেক জায়গায় লিখে দিয়েও সিলেবাস শেষ করতে পারে, কারণ তারা পূর্ণাঙ্গভাবে সব বিষয়গুলো লিখে দেয় না, সিরিয়ালি কিছু লিখায় কিছু লিখায় না। যারা একদম পারফেক্টলি কি করতে চাইবে, পুরোপুরি লিখাই শেষ করতে চাইবে, তারা কখনো সিলেবাস পরিপূর্ণ হবে, ফিজিক্সটা শেষ করাটা টাফ হয়ে যায়, ঠিক কিনা? আবার ম্যাথের ক্ষেত্রেও সেম কথাটা প্রযোজ্য অনেক বিষয়ে। হ্যাঁ, যা হোক, তোমরা বাইরে গিয়ে বদনাম করিও না, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই। না, আমার এখানে যেহেতু সিটি কর্পোরেশনের স্টুডেন্ট বেশি, তার মানে আমার রেপুটেশন খুব ভালো হবে, সিলেবাস শেষ হয়ে যাবে, তোমরা গিয়ে বলবা যে রনি স্যার সব শেষ করে দিচ্ছে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, এখন ফরাই তোমরা যাই আর বারে বদনাম হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, এবার যে বিষয়টা ইম্পর্টেন্ট, আমি কি দেখাচ্ছিলাম,
পর্যায়কাল না বা দোলনকাল। একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে স্পন্দন মানে হচ্ছে কম্পন, একই কথা, যদি মাথায় না থাকে কম্পন লিখে রাখতে পারো। একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যে সময় লাগে, একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। পর্যায়কালকে কি দিয়ে প্রকাশ করা হয় জানো? টি দিয়ে। ঠিক আছে, পর্যায়কালের একক কি? মাথা, সেকেন্ড, টাইম তো দেখছো। আচ্ছা, যা হোক, এরপরে আমরা চলে যাচ্ছি একদম আমাদের শেষ, বলবো না, টপিকে চলে যাই। আসো, লিখো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্কের সংজ্ঞা লিখো। দেখে ভয় লাগতেছে? ভয় লাগার কিছু নাই। স্যার কি লিখবো? যে কম্পাঙ্ক না? উনি তো ভয়ঙ্কর। আমি এখন লাইভে আছি, নাহলে কিছু কথা বলতাম, বলতেছি না। কম্পাঙ্ক, হ্যাঁ স্যার, কম্পাঙ্ক কাকে বলে লিখো। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা, তরঙ্গ সঞ্চারণকারী লিখতে পারো, সঞ্চালনকারী লিখতে পারো। তরঙ্গ বা সঞ্চালনকারী, যে কোনো একটা লিখতে পারো। কোনো কণা এক সেকেন্ডে, তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা এক সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করতে পারে, এক সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করতে পারে এক সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করতে পারে তাকে কম্পাঙ্ক বলে। তাকে কি বলে? কম্পাঙ্ক বলে। কম্পাঙ্ককে কি দিয়ে প্রকাশ করা হয়? এফ, স্মল এফ। হ্যাঁ, আচ্ছা, এবার আমি কিছু কথা বলতেছি, তোমরা কেউ লিখিও না, আগে দেখো। সবার লেখা শেষ না? দেখো, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা টি সময়ে সম্পন্ন করে ধরো এন সংখ্যক কম্পন। ধরো 5 সেকেন্ডে 10টা সম্পন্ন করছে, 10টা পূর্ণ কম্পন হয়েছে, অথবা 10 সেকেন্ডে 20টা পূর্ণ কম্পন হয়েছে, এরকম আর কি। তো এইভাবে সংখ্যা না দিয়ে আমরা কি দ্বারা দেখালাম? প্রতীক দ্বারা। ধরো টি সময়, 10 সেকেন্ড না লিখে কি দিলাম? টি। টি সময়ে সম্পন্ন করে কি এন সংখ্যক, 10টা 20টা 30টা এরকম না দিয়ে এন দিছে, এন সংখ্যক কম্পন। তাহলে একক সময়ে সম্পন্ন করে কি এন বাই টি সংখ্যক কম্পন। সুতরাং একক সময়ে যতটা কম্পন সম্পন্ন করে সেটাকে আমরা কি বলি? কম্পাঙ্ক। তাইলে এফ ইকুয়াল টু কত? কম্পাঙ্ক এফ ইকুয়াল টু হবে এন বাই টি। এন বাই টি, এটা টি, এই যে এন ডিভাইডেড বাই টি। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে এখান থেকে এটা একটা সূত্র, এটার মাধ্যমে আমরা অঙ্ক করতে পারি। এন ইকুয়াল টু এফ ইন্টু টি, কোনাকুনি গুণ করছি, রাইট? এন মানে কি বলতো? কম্পন সংখ্যা, মানে কয়টা কম্পন হচ্ছে। এফ মানে কি? টি মানে কি? সময়। অর্থাৎ কম্পাঙ্ককে সময় দিয়ে গুণ করে দিলেই তুমি মোট কয়টা কম্পন হয়েছে সেটা পেয়ে যাবা। কি বলছি? কয়টা কম্পন সম্পন্ন হয়েছে সেটা আমরা পেয়ে যাব। এরপরে আরো একভাবে বিষয়টাকে এক্সপ্লেইন করা যায়, এটা এরকম। ধরো তোমাদের বইতে যেটা দিছে, টি সময়ে সম্পন্ন করে কয়টা কম্পন, মানে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা টি সময়ে সম্পন্ন করে
একটি কম্পন। তাহলে একক সময়ে সম্পন্ন করে কি 1/t-টা কম্পন। ঠিক আছে, তাহলে f ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/t, কারণ একক সময়ে যতটা কম্পন সম্পন্ন করে তাই কি বলে কম্পাঙ্ক। তাহলে f ইকুয়াল টু কি লেখা যায় 1/t। দেখি বলো তো এটার সাথে এটা মিল আছে কিনা? অবশ্যই মিল আছে। n এর মান এখানে কত, মানে একটা কম্পন সম্পন্ন করছে। n এর মান 1 মানে কি একটা কম্পন সম্পন্ন করছে, তাহলে 1/t। ঠিক আছে কিনা? বুঝো নাই তুমি? আচ্ছা, বুঝলে তো ঠিক আছে। এবার এখানে আসো, কম্পাঙ্কের একক বের করব। তোমাদেরকে একক বের কিভাবে করতে হয় সেটা অনেক আগেই দেখাইছি। কোত্থেকে বের করা যায়? সমীকরণ থেকে বের করা যায়, ঠিক না? দেখি একক বের করার সময় উপরে কি 1, নিচে সময়ের একক কি সেকেন্ড। তাহলে এই পুরাটা হচ্ছে আমার কিসের একক? এই পুরোটা কিসের একক? কম্পাঙ্কের একক। 1/সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স 1, যেটাকে আমরা কি বলি হার্জ। যেটাকে আমরা কি বলি হার্জ। ওই 1 হার্জ সমান, তাহলে 1 হার্জ সমান আমরা কি বলতে পারি সেকেন্ড ইনভার্স 1 বলতে পারি, ঠিক আছে কিনা? কিংবা 1 ভাইব্রেশন পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে একটা ভাইব্রেশন। ভাইব্রেশন মানে কম্পন আর কি। ভাইব্রেশন মানে কি ওই ভাইব্রেট করতেছে মোবাইল বলি না, তো ভাইব্রেশন মানে হচ্ছে কি কম্পন। 1 ভাইব্রেশন ডিভাইডেড বাই সেকেন্ড, বা 1 সাইকেল। সাইকেল মানে কি একটা পূর্ণ কম্পন আর কি, বা একটা পূর্ণ ঘূর্ণন বা একটা পূর্ণ কম্পন। 1 সাইকেল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে একটা ঘূর্ণন, প্রতি সেকেন্ডে একবার ভাইব্রেশন, একটা পূর্ণ কম্পন, ঠিক কিনা? তাহলে এমসিকিউতে আসতে পারে কোনটি সঠিক? 1 হার্জ সমান কোনটি সঠিক? 1 ভাইব্রেশন পার সেকেন্ড, 1 সাইকেল পার সেকেন্ড, নাকি সেকেন্ড ইনভার্স 1? তিনটাই আসলে সঠিক। গেল। এরপরে ওই এটা লেখার জন্য, আচ্ছা না আজকে এতটুকুই পড়াই, খুশি হওয়ার কোনো কারণ নাই, এখানে বিষয় আছে। নেক্সট ক্লাসে 1 হার্জ কাকে বলে সেটা লিখে দেওয়া উচিত। আমি সকালবেলা লিখতে ভুলে গেছিলাম, লিখাই দিতে। 1 হার্জ কাকে বলে? 1 সেকেন্ডে যদি একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয় তবে তাকে 1 হার্জ বলে। একদম সহজ বিষয়। 1 হার্জ কাকে বলে? 1 সেকেন্ডে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হলে তাকে 1 হার্জ বলে। বুঝা গেল? তাহলে সুন্দর করে এই বিষয়গুলো লিখে নাও। স্যার হার্জ কিসের একক? হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। যা হোক, ধন্যবাদ স্যার।